সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই প্রত্যেকে ভালো আছো। সো আমাদের উইকলি যেই প্রোগ্রামটা ছিল তার ধারাবাহিকতা হচ্ছে আজকে আমাদের বাংলা লেকচারের আরও একটি ক্লাস। কই বাচ্চা কাচ্চারা সবাই কোথায়? অলরেডি 3:15, ক্লাস 3:15 বেজে গেছে, এখনও বাচ্চা কাচ্চারা কোথায়? পজ হয়ে আছে ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যারা সালাম দিচ্ছ সবাইকে ওয়ালাইকুম আসসালাম। কাজী জান্নাতুল সিমি, তোমরা একটু লাইভটাকে শেয়ার করে দাও। লাইভটাকে শেয়ার করে সবাইকে সবার কাছে পৌঁছে দাও, যাতে হচ্ছে আমরা তাড়াতাড়ি ক্লাসটি শুরু করতে পারি। সো তোমাদের এইচএসি তো চলে আসতেছে। এইচএসি চলে আসার মধ্যে ইতিমধ্যে আমরা হচ্ছে গিয়ে একটা আমাদের রয়্যাল এডুকেশনের পক্ষ থেকে হচ্ছে আমরা তোমাদের ধারাবাহিকতায় ক্লাস নিচ্ছি কিছু বাংলার উপর, আইসিটির উপর, ইংরেজির উপর। সো ক্লাসগুলো কেমন হচ্ছে তোমরা কীভাবে বুঝতে পারতেছো এই ব্যাপারে তোমাদের কোনো মতামত? আসসালামু আলাইকুম ভাইয়া। নোসাইব ভাই বলতেছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম নোসাইব ভাইকে। সো যেটা বলতেছিলাম আর কি, যে কেমন আছেন? আমি ভালো আছি এবং আমাদের সাথে সবাই ভালো আছে। তোমরা কেমন আছো? তোমরা কে কোথায় থেকে লাইভটা করতেছো একটু আমাদের জানিয়ে দাও, আমরা একটু দেখি যে কে কোথা থেকে আজকে লাইভটিতে আমাদের সাথে জয়েন হচ্ছে। ওকে, একটু সবাই সবার অবস্থানটা জানিয়ে দাও। অলরেডি কয়জন জয়েন হয়েছি সবাই একটু লাইভটাকে শেয়ার করে দিই। 2 মিনিট অলরেডি হয়ে গেছে, আমরা ক্লাসটা শুরু করবো। আজকে আমরা যে 52 দিনগুলোতে করব, যে গদ্যের যেই পার্টটাকে নিয়ে আমরা আলোচনা করব, 52 দিনগুলো তোমরা সবাই কিন্তু পড়েছো এবং পড়েছো। হ্যাঁ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হচ্ছে গিয়ে কারা দিবস বা কারাগার জীবনের যেই হচ্ছে গিয়ে একটা ইতিহাস, তার যেই আত্মজীবনী রয়েছে, হ্যাঁ, সেই আত্মজীবনী, অসমাপ্ত আত্মজীবনী, তার মধ্যে হচ্ছে কি ফুটিয়ে তুলেছেন। শুধু কারাবাস না, এছাড়া তার আসলে জীবনের বড় একটা অংশই হচ্ছে কি এই অসমাপ্ত আত্মজীবনীতে তিনি ফুটিয়ে তুলেছেন। এবং সেই পুরো বইটা কিন্তু তার লেখার কার্যক্রম চলতে থাকে হচ্ছে সে যখন মুক্তি পেল এবং একটা টাইমে যখন কারাবাস থেকে হচ্ছে বাসায় কি মুক্তি পেল, তারপর হচ্ছে সে এটাকে লেখা শুরু করে। এবং তাতে কিন্তু তার ওই বইয়ের মধ্যে কিন্তু তার জেলখানার থাকার সময় যেই হচ্ছে গিয়ে নির্মম অত্যাচার বলি, অথবা হচ্ছে তার দৈনিক লাইফে বা রাজনৈতিক লাইফে বা হচ্ছে বিভিন্ন ধরনের জীবনের বিভিন্ন কর্মকাণ্ড হচ্ছে তার মধ্যে ফুটিয়ে তোলা হয়েছে। তার থেকে কিছু একটা অংশ বা ক্ষুদ্র একটা অংশ আমরা এই 52 দিনগুলোতে আলোচনা করে থাকবো মূলত। সো সবাই হচ্ছে গিয়ে এতক্ষণে অলরেডি জয়েন করে ফেলেছো 19 জন। আর একটু শেয়ার করে দাও, একটু শেয়ারের মাধ্যমে এবং আমাদের স্টুডেন্ট আরও কী হবে, বেড়ে যাবে এবং তোমরা সবাই মিলে এখন হচ্ছে ক্লাসটি করতে পারবে। সবাই একটু শেয়ার করে দাও। ক্লাস শেষে হচ্ছে গিয়ে এই পুরো পিডিএফটা এবং হচ্ছে গিয়ে সব কিছু আমাদের গ্রুপে হচ্ছে গিয়ে দিয়ে দেওয়া হবে। সো ডোন্ট মিস ইট। এনিওয়েজ, সো আমরা ক্লাসটা শুরু করি ধীরে ধীরে। যারা আসে তারা আসতেই থাকবে। হ্যাঁ, 52 দিনগুলি আমি যেটা বলতেছিলাম, যে এখন এই যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে হচ্ছে কি যেই জেলখানা থাকার সময় যে অবস্থাটা, সেই জিনিসগুলোকে যে 52 দিনগুলো আমরা যে ফুটিয়ে তুলছি, আমরা বই গল্পটি পড়েছি, কিন্তু এখন গল্পটি তো পড়েছি, বাট ফ্যাক্ট হচ্ছে কোনটা? ফ্যাক্ট হচ্ছে কি আমাদের যে পরীক্ষার মধ্যে যেই পয়েন্টগুলো আসে আর কি, হ্যাঁ, আমরা সেইগুলোকে কতটুকু টাচ করতে পারছি, কতটুকু হচ্ছে গিয়ে আমরা সেইটুকুনি কাজ করতে হয়, সেইটুকুই আছে আমরা দেখবো অ্যাকচুয়ালি। হ্যাঁ, আর অন্যদিকে হচ্ছে তাহারই পরে মনে, একটা কথা বলে দিই, তাহারই পরে মনে, এটা কিন্তু কবি সুফিয়া কামাল একটি অন্যতম একটা কাব্যগ্রন্থ থেকে হচ্ছে গিয়ে আমরা সেই কবিতাটা দেখবো এবং লাস্টে কিন্তু আমরা হচ্ছে কবিতাটার পুরো বর্ণনাটা হচ্ছে ধরে ধরে দেখবো। সো ক্লাসের শেষ অবধি থাকবে এবং পুরো ক্লাসটা সবার মধ্যে ছড়িয়ে দেবে। এনিওয়েজ, আমরা যদি 52 দিনগুলোটি পড়ি, 52 দিনগুলোতে আসলে দেখো প্রত্যেকটা লাইনই আসলে ইম্পর্টেন্ট। আই মিন কবি পরিচিতি থেকে আমি বলতেছি, প্রত্যেকটা লাইনই ইম্পর্টেন্ট। বাট তার মধ্যে একটা ব্যাপার হচ্ছে কি, যে 52 দিনগুলো তুমি দেখো যে এইখানে শেখ মুজিবুর রহমান আসলে কোন জিনিসগুলো খুব বেশি পরিমাণে হাইলাইটেড। হ্যাঁ, 52 দিনগুলোটি কে লেখছে হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি নিজে লিখেছেন এবং কবি তিনি নিজেই মূলত
এবং দেখো এখানে আমি বলে দিয়েছি তার জন্ম হচ্ছে 17ই মার্চ 1920 সাল। 17ই মার্চ 1920 সাল এই টাইমটা ভাইয়া, এই টাইমটা হচ্ছে গিয়ে আমাদের মনে রাখার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং তুমি বুঝবা যে দেখো 1900 নিচে রাখা ওকে, সরি ফর ইন্টারাপ্ট। এনিওয়েজ, সো যেটা বলতেছিলাম যে 1920 সাল। এখন এই যে 1920 সাল, তোমরা দেখো যে 1920-এর পর আজকে কিন্তু 2024 সাল চলতেছে। অলরেডি কিন্তু আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিন্তু 100 বছর জন্মশতবার্ষিকী পালন করেছি। এবং 17ই মার্চ এই ডেটটা কিন্তু ইম্পর্টেন্ট। এই ডেটটা কেন ইম্পর্টেন্ট? বিকজ অফ এই ডেটটা হচ্ছে গিয়ে কি দিবস। আমি একটা কোশ্চেন করছি তোমাদের কাছে যে তোমরা বলো তো এই ডেটটা কি দিবস, বাংলাদেশের সরকারি দিবস হিসেবে পালন করা হয় এবং এটা কোন দিবস হিসেবে পালন করা হচ্ছে তোমরা আমাকে কমেন্ট বক্সে এক্ষুনি জানাবে, ঠিক আছে? এবং আমি উত্তর অপেক্ষায় রয়েছি। নেক্সট কোশ্চেনে, নেক্সট পয়েন্টে চলে যাচ্ছে মৃত্যু। দেখো তার মৃত্যুটা কত সালে হয়েছে? মৃত্যুটা হচ্ছে 1975 সালের 15ই আগস্ট। এই 15ই আগস্ট হচ্ছে তাকে নিজ বাড়িতে হত্যা করা এবং সপরিবারে হত্যা করা হয়। হ্যাঁ, সো এই 15ই আগস্টও একটা হিস্ট্রিক্যাল ডেট হিসেবে গণ্য করা হয়। বাংলাদেশের পার্সপেক্টিভে তো 1975 সালে একটা কাহিনী আছে, ইনসিডেন্ট আছে। তোমরা আমাকে আরেকটা জিনিস বলবে, কোশ্চেন আরও একটা এখানে রয়ে গেছে যে 15ই আগস্ট কোন ঐতিহাসিক দিবস পালন করা হয় বা কী কারণে এটাকে হচ্ছে হাইলাইট করা হয়, ঠিক আছে? তার মানে দুইটা প্রশ্ন, একটা 17ই মার্চ বাংলাদেশের কী দিবস, আর একটা 15ই আগস্ট ইন্টারন্যাশনালি, আর হচ্ছে গিয়ে কোনটার জন্য এটা সিগনিফিকেন্ট আর কি। এনিওয়েজ, নেক্সট তিনি দেখো এখানে একটা পয়েন্ট আছে, তিনি 8/71 তারিখে পাকিস্তান কারাগার থেকে মুক্তি পেয়ে 10 তারিখে স্বাধীন বাংলাদেশে আসেন। আমরা আবার খেয়াল করে দিকে যে তিনি হচ্ছে গিয়ে 8/71, দ্যাট মিনস হচ্ছে গিয়ে তিনি 71 সালের, সরি এখানে 71 হবে না, 72 হবে। 72 সালের 8ই জানুয়ারি কি করেন? 8ই জানুয়ারি হচ্ছে গিয়ে তোমার মুক্তি পায় পাকিস্তান কারাগার থেকে। কারণ তোমরা জানো যে তাকে কিন্তু ধরে নিয়ে যাওয়া হয় মুক্তিযুদ্ধের সময় এবং তাকে সেখানে পাকিস্তান কারাগারে বন্দি করে রাখা হয়। এবং মুক্তিযুদ্ধের সময় পুরোটা কালীন সময় তিনি হচ্ছে কি বাংলাদেশের বাংলাদেশের মনোবল ওইখান থেকে ওই কারাবাসে থাকা অবস্থায় সেই জোগানোর চেষ্টা করেছেন এবং জুগিয়ে গেছেন। ব্যাপারটা চারটাখানে ইস্যু না, আসলে বাংলাদেশের যে স্বাধীনতার ক্ষেত্রে তার যে অবদানটা যে বলা হয় সেটা শুধুই বলা হয় বা এমনি বলা হয় না। হ্যাঁ, একটা মানুষ তার অবস্থানে থেকেও কতটা পরিমাণে ইম্প্যাক্ট ফেলতে পারে সেটা আমরা তার ব্যাপারে আরও যদি না জানি এবং আত্মজীবনী বলো বা তার ব্যাপারে যদি আমরা অ্যানালিসিস না করি তাহলে আমরা জানতে পারবো না, বুঝতে পারবো না। এনিওয়ে, যে পয়েন্টে ছিলাম যে 8 তারিখ হচ্ছে জানুয়ারির 8 তারিখ। সো 8ই জানুয়ারি তিনি পাকিস্তান কারাবাস থেকে ছাড়া পায় এবং 10ই জানুয়ারি তিনি করেন 10 তারিখে স্বাধীন বাংলাদেশে ফিরে আসে। তখন কিন্তু বলা হচ্ছে স্বাধীন বাংলাদেশ। কেন স্বাধীন বাংলাদেশ বলা হচ্ছে? কারণ 1971 সালে তো হচ্ছে কি 16 ডিসেম্বর স্বাধীন হয়ে যায় এবং এটা কত সালে? এটা 72 সালের কথা বলতেছি। তো তোমরা বুঝতে পারছো, আশা করি তোমরা বুঝতে পেরেছো, আশা করি। এনিওয়েজ, যারা ক্লাস করছিল তাদের কাছে আমার দুইটা প্রশ্ন ছিল, তারা কেউ কিন্তু এখন অব্দি আনসারটা করো না। এখানে যে আমি লাস্ট ক্লাসেও অনেক এঙ্গেজ দেখেছিলাম তোমাদের মধ্যে, বাট এই ক্লাসে কিন্তু এঙ্গেজমেন্টটা খুবই কম পাচ্ছি। দিস ইজ নট ফেয়ার ম্যান। এনিওয়েজ, 17ই মার্চ আমার কোশ্চেন ছিল যে এটা কোন দিবস হিসেবে পালন করা হচ্ছে। 17ই মার্চ হচ্ছে কি জাতীয় শিশু দিবস। তার মানে আমাদের দেশে জাতীয় শিশু দিবসটা পালন করা হয় কোন দিনটাকে? বঙ্গবন্ধুর জন্মদিনটাকে আমরা জাতীয় শিশু দিবস হিসেবে পালন করি। এটা সাধারণ জ্ঞানের জন্য একটা ইম্পর্টেন্ট প্রশ্ন আমরা যখন অ্যাডমিশনে যাব। হ্যাঁ, এনিওয়েজ, সো আরেকটা কথা বলতে চেয়েছিলাম। এনিওয়েজ, যাই হোক, যে এখন 15ই আগস্টটা কেন ইম্পর্টেন্ট? 15ই আগস্ট ইম্পর্টেন্ট কারণ হচ্ছে গিয়ে 1947 সালে তোমার হচ্ছে গিয়ে যে দেশ ভাগ হয় সেই দেশ ভাগের মধ্যে কয়টা দেশে জন্ম হয়? 2টা দেশে জন্ম হয়। এবং একটা দেশ হচ্ছে গিয়ে 14ই আগস্ট 14ই আগস্ট স্বাধীনতা লাভ করে, আরটা হচ্ছে গিয়ে 15ই আগস্ট। এবং 14ই আগস্ট কোন দেশে স্বাধীনতা লাভ করে? সেটা হচ্ছে পাকিস্তান। এবং 15ই আগস্ট কোন দেশটা করে? সেটা হচ্ছে গিয়ে ইন্ডিয়া। এবং আমাদের মনে রাখার জন্য এটার সাথে আমরা আরেকটা যে মনে রাখার জন্য আমরা কী করতে পারি, সেখানে আমরা হচ্ছে দেখো দুইটাকে একসাথে পড়তে পারি এবং একসাথে পড়লে ব্যাপারটা ইজিয়েস্ট হয়ে যায়। 15ই আগস্ট বঙ্গবন্ধুর মৃত্যু দিবস, অন্যদিকে হচ্ছে ইন্ডিয়ার স্বাধীনতা দিবস। এনিওয়েজ, এই লাইনটা আমরা ডিসকাস করলাম। এরপরে কি আছে আরেকটা মেজর লাইন, এটা হচ্ছে গিয়ে প্রায় টাইমে চলে আসে পরীক্ষায় যে 1900 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জুলিও কুরি পদকটি লাভ করেন। 1972 সালে কিন্তু শেখ মুজিবুর রহমান জুলিও কুরি পদকটি লাভ করে। ইতিমধ্যে আমি এখানে যে 21 জন রয়েছে তাদের 21 জনের কোনো ধরনের কোনো
কমেন্ট বা কনভারসেশন দেখতে পাচ্ছি না। এখন তারা যদি নির্জীবের মতো ক্লাস করে তাহলে কি আমি কি নির্জীব জায়গায় ক্লাস নিব? সেটা তো হইতে পারে না। হ্যাঁ, আমরা দুজনের মধ্যে হচ্ছে কি ইন্টারেকশন থাকতে হবে। এবং তোমরা একটা কাজ করো, তোমরা হচ্ছে কি আমার পড়া যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা সেটা হচ্ছে মেনশন করে জানাও, এবং কোনো কোশ্চেন করে সেটা আনসারটা করো। এনিওয়েজ, যেখানে ছিলাম সেখানে চলে যাচ্ছে আবার। তো এখন হচ্ছে আমরা গল্পের মূল পার্টটাতে যাব। এই কোশ্চেনগুলো যেগুলোকে আমরা এখানে সাজিয়েছি, সেই কোশ্চেনগুলো অ্যাকচুয়ালি হচ্ছে প্রত্যেকটা কোনো না কোনো পরীক্ষায় এমসিকিউ এবং অন্যতম সবগুলো ক্ষেত্রে এসেছিল পূর্বেতে, সেখান থেকে প্রশ্নগুলো নেওয়া। এবং আমরা এখন দেখবো আসলে তোমরা কতটা এঙ্গেজড। আমি প্রথম থেকে প্রশ্ন করব এবং এই প্রশ্নগুলো আনসার আমি তোমাদের থেকে নিব। হ্যাঁ, প্রথম প্রশ্ন হচ্ছে অনশন ধর্মঘট নিয়ে আলোচনা করে কত তারিখে? মানে যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার বন্ধু মহিউদ্দিন জাহাঙ্গীর তারা যখন চিন্তা করে যে আমরা অনশন করব, কিসের জন্য অনশন করব? আমরা হচ্ছে গিয়ে আমাদের কারা মুক্তির জন্য অনশন করব, বাঙালির দাবির জন্য অনশন করব। তখন সেই আলোচনাটা কত তারিখে তারা শুরু করে? আমাকে একটু বলে দাও, আলোচনাটা ঠিক কত তারিখে শুরু হয় বলো। এখান থেকে আনসারটা নিব, কত তারিখে আলোচনা শুরু হয়? জান্নাতুল সিমি, মতিউর রহমান মাহিল ফ্রম চিটাগাং, ভেরি গুড। বলো বলো বলো, এই আলোচনাটা কত তারিখে শুরু করা হয়? তোমরা কি কেউ কি পারছো না? আমি কি বলে দিব? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মহিউদ্দিন এরা দুই বন্ধু মিলে তারা অনশনটি শুরু করে। মানে অনশনটি করার আলোচনা শুরু করে হচ্ছে গিয়ে 15ই ফেব্রুয়ারি তারা হচ্ছে কি আলোচনাটা শুরু করে। ঠিক আছে, এই যে দুদিন পরে যে এইচএসসি দিব আমরা, এবং এখন যদি আমরা যদি না পারি তাহলে কিন্তু আমাদের জন্য সামনে অবস্থা খারাপই আছে। হ্যাঁ, এনিওয়েজ, এর পরের প্রশ্নটা দেখো কি বলছে, নারায়ণগঞ্জ থেকে জাহাজ ছেড়ে দেয় কয়টার দিকে? আচ্ছা, তোমরা আমাকে বলো তো যে নারায়ণগঞ্জ থেকে জাহাজ ঠিক কয়টার দিকে ছেড়ে দিয়েছিল? একটু আমাকে রেসপন্স করে জানাও। এখানে যে 23 জন 22 জন দেখতে পাচ্ছি, তারা কোথায়? তারা কি ঘুমাচ্ছে? তারা কি ক্লাসের মধ্যে ক্লাস অন করে চলে গেছে? তাদের এঙ্গেজমেন্ট কোথায় বলো? নারায়ণগঞ্জ থেকে জাহাজ ছেড়ে দেয় কয়টায়? নারায়ণগঞ্জ থেকে জাহাজ ছাড়ে কখন? কেউ বলতে পারছে না। রাত 1টায় নারায়ণগঞ্জ থেকে জাহাজ ছেড়ে দেয়, রাত 1টার দিকে। আমি আবার বলতেছি, রাত 1টার দিকে জাহাজ ছেড়ে দেয়। কখন জাহাজ ছেড়ে দেয়? যখন কিনা তারা একটা প্ল্যান করে যে হচ্ছে কি আমরা আজকে এই দিকটা ডিলে করবো, তখন কিন্তু হচ্ছে তারা এই টাইমটাতে হচ্ছে রাতের বেলা জাহাজটা ছেড়ে দেয়। আচ্ছা, এটা ডাবল চলে আসে। ঘোড়ার গাড়িটি চলেছিল কোন পার্কের পাশ থেকে? এটা বলতে পারবা? ঘোড়ার গাড়িটি চলেছিল কোন পার্কের পাশ থেকে? স্যার, অনেক বৃষ্টি পড়তেছে। মামতুহা ইসলাম জুই, আমি তোমাদের খুঁজছিলাম এতক্ষণ যে তোমরাই তো হচ্ছে সেই স্টুডেন্টগুলো যারা কিনা আগের দিনে খুবই রেসপন্সিবল ছিলে। এনিওয়েজ, তো বৃষ্টি হচ্ছে বলে মনে হয় নেটের প্রবলেম হচ্ছে। আমি আশা করবো ঠিক হয়ে যাবে, অথবা তোমরা পরে ক্লাসটি করে নেবে। তারপর যতটুকু চেষ্টা করবে ক্লাসে এঙ্গেজ থাকার। এনিওয়েজ, ঘোড়ার গাড়িটি চলেছিল কোন পার্কের পাশ থেকে? আমাকে একটু বলে দাও, ঘোড়ার গাড়ি চলেছিল কোন পার্কের পাশ থেকে? ঘোড়ার গাড়িটি চলেছিল বলো। ঘোড়ার গাড়ি চলেছিল কোন পার্কের পাশ থেকে বলো। বলো 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 বলো, ঘোড়ার গাড়িটি চলেছিল কোন পার্কের পাশ থেকে? ঘোড়ার গাড়ি চলেছিল ভিক্টোরিয়া পার্কের পাশ থেকে, যেটাকে আরেকটা নামে ডাকা হয় কি? ভিক্টোরিয়া পার্কের আরেকটা নাম কি? বাহাদুর শাহ পার্ক। এই বাহাদুর শাহ কে ছিলেন তোমরা জানো? এই বাহাদুর শাহ কে ছিলেন? শেষ সম্রাট, শেষ মোগল সম্রাট, বা হ্যাঁ শেষ মোগল সম্রাট। তোমরা কি জানো সেটা, যে শেষ মোগল সম্রাটের নাম অনুসারে এই বাহাদুর হচ্ছে গিয়ে বাহাদুর পার্ক নামকরণ করা হয়, বাহাদুর শাহ পার্ক নামকরণ করা হয়, এবং এর অন্যটা নাম হচ্ছে ভিক্টোরিয়া পার্ক। এখন ভিক্টোরিয়া পার্ক কেমনে নামকরণ করা হয়? কারণ শেষ মোগল সম্রাট যখন চলে যায় বাংলা থেকে, তারপর তো এই বাংলাটা ইংরেজি দখলেই চলে আসে, তাই না? সো নামের চেঞ্জেরটা বুঝতে পারছো? সেটা ভুলবা না, এটা যে কোনো কারণে আসতে পারে। হ্যাঁ, সো তোমাদের জন্য বেনিফিট হবে। এনিওয়েজ, কতদিন পর তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলো তো? কতদিন পর তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়? কতদিন পর তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলো আমাকে।
কতদিন পর তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়? সবাই একটু রেসপন্স করি ভাইয়া। বলো 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 বলো। ফরিদপুর জেল গেটে এসেছিল কারা? এই যে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো তোমাদের কাছে আমার রয়ে যাচ্ছে, আনসারগুলো বলো। ফরিদপুর জেল গেটে এসেছিল কারা? কতদিন পর তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়? স্টুডেন্ট আজকে একদমই একদমই এনকারেজ লেস। এরকম হইলে তোমাদের কেমনে সামনে হচ্ছে পরীক্ষা তোমরা ভালো করবা, তাই না? এনিওয়েজ, কতদিন পর তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া? তাদেরকে যখন তারা অসুস্থ হয়ে যায় তার 4 থেকে 5 দিনের মাথায় তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া। এবং ফরিদপুর জেল গেটে এসেছিল কারা? ফরিদপুরের জেল গেটে এসেছিল হচ্ছে গিয়ে কারা, বলো তো পারলে? বলো, ফরিদপুর জেল গেটে কারা আসছিল? কারা সেদিন আসছিল হচ্ছে তাদের সাথে মিট আপ করতে? ওকে ওকে ওকে, যেটা বলতেছিলাম। ওকে ওকে ওকে, ঠিক আছে। ফরিদপুর জেল গেটে এসেছিল কারা? ফরিদপুর জেল গেটে কিন্তু তার সাথে দেখা করতে এসেছিল, এবং দেখা করতে আসছিল সে তারই, ওকে হ্যাঁ, এখানে তার সাথে দেখা করতে আসছিল তার সময়, তার যে শুভাকাঙ্ক্ষীরা ছিল তারা হচ্ছে তার সাথে দেখা করতে আসছিল। এবং কেন আসছিল? যখন তারা হচ্ছে গিয়ে তোমার তারই যে তার সাথে যখন নির্বাচন করেছিল, তখন তার যে শুভাকাঙ্ক্ষীরা ছিল, যখন তারা জানতে পারে যে এরা হচ্ছে ফরিদপুরে হচ্ছে গিয়ে আসছে, শিফট হয়েছে বঙ্গবন্ধু, তখন তারা তার সাথে দেখা করতে আসছিল। এনিওয়েজ, এরপরে দেখো মহিউদ্দিনের কী অসুখ হয়েছিল, এটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। কতদিন পর তাদেরকে খাওয়াতে বাধ্য? আচ্ছা, তোমরা হচ্ছে এই কোয়েশ্চনগুলো আনসারগুলো করে থাকো এবং আমিও এসে তোমাদের সাথে বলে দিচ্ছি, ঠিক আছে? স্টুডেন্ট কমে যাচ্ছে কারণ, এনিওয়েজ ডাজেন্ট ম্যাটার, আমরা ক্লাসটাতে এঙ্গেজড হই। তাহলে ওকে ওকে, ঠিক আছে। সো আমরা একটা কাজ করবো, আমরা ক্লাসটাকে এঙ্গেজ বাড়ানোর জন্য আমরা হচ্ছে কি জাস্ট শেয়ার এবং মেনশন করে দিব, দ্যাটস না। মহিউদ্দিনের কী অসুখ হয়েছিল একটু মাথায় নাও তো। মহিউদ্দিনের যে অসুখটা হয়েছিল সেটাকে বলতেছি আমরা প্লুরোসিস। হ্যাঁ, মহিউদ্দিনের কী অসুখটা হয়েছিল? প্লুরোসিস অসুখটা হয়েছিল, যেটা কিনা কী ছিল, বাংলাতে কি বলে সেটাকে আমরা সে শব্দার্থে পেয়ে যাব। এনিওয়েজ, কতদিন পর তাদেরকে খাওয়াতে বাধ্য করা ছিল? তুমি কি বলতে পারবা যে কতদিন পর তাদেরকে খাওয়াতে বাধ্য করা হয়েছিল? বলো তো। এটা বারবার ভাই অন্যরতি চলে যায়, বুঝছেন? ওকে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো কতদিন পর তাদেরকে খাওয়াতে বাধ্য করা হচ্ছে। তাদেরকে কিন্তু 4 থেকে 5 দিনের মাথায় তাদেরকে কী করতে হয়? খাওয়াতে বাধ্য করা হয়। এবং শেখ মুজিব মোট কতটি চিঠি লিখেছে তোমাদের মনে আছে? শেখ মুজিব কার কার কাছে চিঠি লিখেছিল? একটা লিখেছিল হচ্ছে তার স্ত্রীর কাছে, একটা লিখেছিল হচ্ছে গিয়ে শহীদ মোহাম্মদ সরওয়ার্দীর কাছে, ঠিক আছে? তারপর হচ্ছে কি ভাসানীর কাছে। এইভাবে তিনি মোট 4টি চিঠি লিখেছিলেন, এবং 4টি চিঠিকে তিনি সমাজে ছড়িয়ে দেওয়ার ব্যবস্থা করেছিলেন। কাদের মাধ্যমে ছড়িয়ে দিয়েছিলেন? তার ওই যে জেল রক্ষক যে ছিলেন তার মাধ্যমে তিনি কিন্তু ছড়িয়ে দেওয়ার ব্যবস্থা করেছিলেন তার চিঠিগুলো। আরেকদিকে দেখো কি বলছে, জমাদার সাহেব কতক্ষণ পরে এলেন। এই প্রশ্নটা হচ্ছে গিয়ে যদি লেস ইম্পর্টেন্ট, বাট আমি এটা লিখেছি। জমাদার সাহেব কতক্ষণ পরে এলেন, তোমরা কি বলতে পারবে আমাকে? জমাদার সাহেব হচ্ছে গিয়ে কয়েক মিনিট পরেই কিন্তু চলে এলেন। এবং যে দেখো তার যে মিনিটটা যে ইনফর্ম করা ছিল সেটা হচ্ছে 4 থেকে 5 মিনিট তিনি হচ্ছে গিয়ে পর চলে এলেন। জেল সুপারিনটেন্ডেন্ট কে ছিলেন? এই নামটা প্রায় টাইমে হচ্ছে গিয়ে কতে চলে আসে। জেল সুপারিনটেন্ডেন্ট কে ছিলেন? ঠিক আছে, উনি কিন্তু সুবেদার সেটা আমলের লোক ছিলেন। হ্যাঁ, তখন হচ্ছে গিয়ে ওনার সাথে পরিচয় হয় মূলত, এবং তার নাম হচ্ছে আমির হোসেন ছিল হচ্ছে জেল সুপারিনটেন্ডেন্ট। হ্যাঁ, এখন মেইন বিষয়টাকে দেখো, এইখানে আমরা যে লোকগুলোর কথা ডেসক্রাইব করতেছি প্রত্যেকটা লোকেরই কোনো কোনো ইনফরমেশন হচ্ছে কি আমাদের পরীক্ষায়, গতবারের পরীক্ষায় এইচএসসিতে এবং অ্যাডমিশনের প্রত্যেকটা জায়গায় ঘুরে ফিরে চলে আসছিল, এবং সেখান থেকে কিন্তু পয়েন্টগুলো কিন্তু নিয়েছি আমরা। এনিওয়েজ, এরপরে প্রশ্ন দেখো কী রয়েছে, অমায়িক লোকটির নাম কি? তোমরা পারলে বলো তো, যে অমায়িক লোকটার কথা বলা হয়েছিল যে এই লোকটা খুবই অমায়িক ছিলেন, তার নামটা কি ছিল? আমাকে একটু বলে জানাও যে এই লোকটা অমায়িক ছিল, তার নামটা কী ছিল। এবং সবাই একটু কষ্ট করে আবার একটু শেয়ার এবং মেনশন করে দাও নিজের ফ্রেন্ডদেরকে, এবং কমেন্ট করো যাতে সবাই কিনা ক্লাসটিতে এঙ্গেজ থাকতে পারে, ঠিক আছে? আমাকে একটু বলে দাও, সবাইকে একটু জানিয়ে দাও।
এই যে মিহান এশা মুক্তা বলেছেন আমির হোসেন, এক্সিলেন্ট, ভেরি গুড ভেরি গুড। এই তো আস্তে আস্তে এঙ্গেজমেন্ট বাড়তেছে, ভেরি গুড ভেরি গুড। এরপর কি বলছে, সুবেদার পাকিস্তান হওয়ার সময় কোথায় ছিলেন? সুবেদার পাকিস্তান হওয়ার সময় কোথায় ছিলেন? এই সুবেদার যে লোকটা, তিনি পাকিস্তান হওয়ার সময় অ্যাকচুয়ালি কোথায় ছিলেন তোমরা কি বলতে পারবা? তিনি হচ্ছে কি বেলুচিতে ছিলেন। তিনি কোথায় ছিলেন? বেলুচিতে ছিলেন। এবং বেলুচিতে তিনি কি করেছিলেন? তার সাথে হচ্ছে মূলত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেখানে দেখা হয়, এবং এই দেখার কারণেই হচ্ছে মূলত তাদের সখ্যতা কিন্তু গড়ে ওঠে। এবং এই গল্পের মধ্যে তুমি দেখবা যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে তার কারাবাসে যে কতটুকু কষ্ট সাধন করেছে, হ্যাঁ, কতটুকু যে কষ্ট করে তিনি যে কারাবাসে ছিলেন, সেই পুরো বিষয়টা কিন্তু এখানে আসলে চলে আসে। হ্যাঁ, এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আরও কিছু বিষয়াদি, যেমন হচ্ছে গিয়ে তার বন্ধুর সাথে তাদের যে ধর্মঘটের যে প্ল্যান, বা হচ্ছে গিয়ে তাদের মধ্যে যে অনশনের যে ধারাবাহিকতাটা, এবং তাদের মধ্যে যে নিজেদের বোঝাপড়া বিষয়টা, সবগুলোই কিন্তু এখানে ফুটেও আসে। হ্যাঁ, মূলত এই যে পয়েন্টগুলো আমি বললাম, সেই পয়েন্টগুলো হচ্ছে গিয়ে তোমাদের বায়ান্ন দিনগুলোর জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এরপরে আমরা যাবো হচ্ছে কি, দেখো তাহার এই পরে মনেতে আমরা ডিসকাস করছি সুফিয়া কামালকে নিয়ে, কারণ সুফিয়া কামাল হচ্ছে তাহার এই পরে মনের হচ্ছে গিয়ে লেখক বা কবি। সুফিয়া কামাল সম্পর্কে বলতে গেলে আসলে অনেক কিছু বলা যায়, বাট সুফিয়া কামাল খুবই 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 গুরুত্বপূর্ণ একজন কবি তোমাদের পার্সপেক্টিভে, তোমাদের এইচএসির জন্য। সুফিয়া কামালের কিছু ইম্পর্টেন্ট নোটসগুলো বলে দিচ্ছি। তাকে বলা হচ্ছে কবি ও নারী আন্দোলনের অন্যতম পথিকৃৎ, মানে তিনি হচ্ছে কি পথ দেখাইছেন যে কীভাবে নারী আন্দোলনের অন্যতম, আমি আবার বলতেছি নারী আন্দোলনের, মানে তারা যে আন্দোলনটা তাদের মাধ্যমে শুরু হয়েছে, আমরা আরও যদি না মানি সেখানে রোকেয়া চলে আসবে, রোকেয়া সাখাওয়াত হোসেন, তারপর সুফিয়া কামাল, এরা সবাই কি ছিল? নারীদের আন্দোলনের জন্য তারা কাজ করে গেছে। এরপর তাকে কি বলা হয়? তাকে বলা হয় জননী সাহসিকা। এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ঘুরে ফিরে চলে আসে, বারবার চলে আসে যে কাকে জননী সাহসিকা বলা হচ্ছে। ঠিক আছে, জননী সাহসিকা বলা হচ্ছে কাকে? সুফিয়া কামালকে। রোকেয়া সাখাওয়াত হোসেন কিন্তু অপশনে থাকে, এবং পোলাপান কিন্তু ভুল করে, মানে স্টুডেন্টরা, তোমরা ছোট ভাই বোনেরা ভুল করে ফেলো, এই রোকেয়া সাখাওয়াত হোসেনকে মার্ক করে, আমি এটা মেনশন করে দিয়েছি এই জন্য যাতে ভুলটা না করো। এনিওয়েজ, এরপর দেখো প্রথম বিবাহ কত সালে হয়? প্রথম বিবাহ হচ্ছে 1923 সালে, এবং এই প্রথম বিবাহতে তার যে স্বামী ছিল নেহাল আহমেদ, এই যে নেহাল আহমেদ নাম চলে আসে, নেহাল হোসেন আর কি, নেহাল হোসেনের মৃত্যুর কারণে কিন্তু তিনি কিন্তু, আচ্ছা জাস্ট সেকেন্ড, হ্যাঁ, প্রথম বিবাহ হয় 1923 সালে, এবং নেহাল হোসেনের মৃত্যুবরণ কত সালে হয়? 1932 সালে। আমি একটা জিনিস খেয়াল করতেছিলাম এই একটু আগে, সেটা হচ্ছে এই সাল দুইটা আমি কীভাবে মনে রাখতে পারি। ঠিক আছে, এই সাল দুইটা মনে রাখার জন্য আমাকে অনেক খাটাখাটনি খড়কুটা পুরাইতে হতে পারে, বাট এমন কিছু না। দেখো, প্রথম বিবাহ যখন 23 সালে হয়, তার প্রথম স্বামী মারা যায় কত সালে? এই প্রশ্নটা চলে আসে। তার প্রথম স্বামী মারা যায় হচ্ছে গিয়ে এইটা ঠিক উল্টা 32-এ, বুঝতে পারছো? প্রথম বিবাহ হয় 23 সালে, বাট প্রথম স্বামী তার মারা যায় কত সালে? 1932 সালে। ঠিক আছে, প্রথম স্বামীর নাম কি ছিল? প্রথম স্বামীর নাম ছিল হচ্ছে নেহাল হোসেন, এবং দ্বিতীয় স্বামীর নাম কি? দ্বিতীয় স্বামীর নাম হচ্ছে কামাল উদ্দিন। কেন দুইটা স্বামীর নাম চলে আসতেছে? কারণ প্রথম স্বামী মারা যাওয়ার পরে তার যে একটা আক্ষেপ, ব্যথা, মনে যে কষ্ট, সেই সকল কিছুই কিন্তু তিনি ফুটিয়ে উঠেছে এই তাহারেই পরে মনে এই কবিতার মধ্যে। ঠিক আছে, এনিওয়েজ তারপর আমরা দেখি কি ছিল কবিতাটি প্রকাশিত হয় কত সালে? 1935 সালে। কোন কবিতাটা? এই যে তাহারই পরে মনে কবিতাটা। এবং 1935 সালে যে প্রকাশিত হয়, দেখো 32-এ তার স্বামী মারা যায়, এবং কত সালে হয়? 35 হয়, তার মানে তার 3 বছর পরে। এটা মনে রাখা খুব বেশি কঠিন কিছু হবে বলে আমি মনে করছি না। এনিওয়েজ, দেন আমরা টাকাই। তারপর দেখো কি বলে, প্রথম সম্পাদক ছিলেন। সম্পাদক মানে হচ্ছে, দেখো কি, প্রত্যেকটা কবি কিন্তু তার নিজের সম্পাদিত কবিতা বা পত্রিকা থেকে থাকে। ঠিক তেমনি প্রমোদ চৌধুরী যেমন আমরা দেখি, কি ছিল বলো তো? প্রমোদ চৌধুরীর যে সম্পাদিত কবিতা, তার নাম কি ছিল? সবুজপত্র। ঠিক তেমনি সুফিয়া কামালের হচ্ছে সম্পাদিত যে কবিতাটি রয়েছে, তার নাম হচ্ছে বেগম পত্রিকা। তার নাম, যে পত্রিকাটা, তার নাম কি? বেগম পত্রিকা। এনিওয়েজ, আমি আবার একটু রিকল করতেছি সুফিয়া কামাল, আমি আবার রিকল করতেছি কারণ ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রথমত হচ্ছে গিয়ে সুফিয়া কামাল মূলত কবি ও নারী আন্দোলনের অন্যতম পথিকৃৎ, জননী সাহসিকা। 1932 সালে তার প্রথম বিবাহ হয়, 1923 সালে প্রথম বিবাহ হয়, 1932 সালে তার প্রথম স্বামী মারা যায়। তারপর দ্বিতীয় যে
দ্বিতীয় যে স্বামী হয় বা বিয়ে করেন তার নাম হচ্ছে কামাল উদ্দিন, এবং পরবর্তীতে কবিতাটি 35 সালে প্রকাশিত হয়। প্রত্যেকটা ডেট এবং টাইমলাইন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট এখন হচ্ছে কি আমরা ডেসক্রাইব করবো। ভাইয়া অনেক বৃষ্টি, অনেক ঝড় বৃষ্টি হচ্ছে, নেট সমস্যা করতেছে, তাই কিছু বুঝতেছি না। ওকে আপু, যাদের নেটে একটু প্রবলেম করছে তাদেরকে বলবো তোমরা ক্লাসটা পরবর্তীতে নেট ঠিক হলে করে নিবে ইনশাল্লাহ। এনিওয়েজ, যে মেইন পার্টটা আসলে খুবই দরকার সেটা হচ্ছে কি কবিতাটাকে বোঝা। কারণ আমাদের এইচএসসিতে আমরা সব পারলেও এই কবিতার মিনিং ধরে যখন আমাদেরকে জিজ্ঞেস করে অনুধাবনমূলক উচ্চতর দক্ষতা, তখন কিন্তু আমরা আনসার করতে পারি না অ্যাকচুয়ালি। বাট এইখানে কিন্তু আমরা তোমাদের ক্লাসে কিন্তু প্রত্যেকটা কবিতাকে কিন্তু ধরে ধরে বিশ্লেষণ করে দিচ্ছি, যাতে তোমরা খুবই ভালো করে কবিতাকে অ্যানালাইসিস করে লিখতে পারো পরীক্ষা খাতায়। এবং যদি খুব ভালো করে ক্লাসটা করে থাকো, বাসায় যদি তারপরে একবার দেখো এবং নোটগুলো নিয়ে রাখো, তাহলে কবিতা বুঝতে আর কোনো অসুবিধা হওয়ার কথা নয়। এনিওয়েজ, আমি তাহারি পরে মনে শুরু করেছি। এনিওয়ে, সুফিয়া কামালের দেখো এখানে বলেছে, হে কবি নীরব কেন ফাগুন এসেছে ধারায়। তার মানে এটা কিন্তু একটা সংলাপমুখী একটা কবিতা, এবং সেখানে বলতেছে কবিকে উদ্দেশ্য করে, এই দেখো এখানে অ্যাপোস্ট্রোফ রয়েছে, উদ্ধৃতিমূলক পয়েন্ট চিহ্ন রয়েছে। এই উদ্ধৃতিমূলক চিহ্ন থাকা মানে কি একটা কনভারসেশন প্লে হচ্ছে, এবং সেখানে কবিকে কেউ বলতেছে যে হে কবি নীরব কেন ফাগুন এসেছে ধারায়। মানে কে আসছে? ফাগুন এসছে এই পৃথিবীতে। বসন্তে বরিয়া মানে কি? বরিয়া মানে হচ্ছে বরণ করে। বসন্তে বরিয়া তুমি লবে নাকি তব বন্দনায়। তুমি কি বসন্তকে বরণ করে নেবে না? ফার্স্টে পয়েন্টে কবিকে বলা হচ্ছে যে কবি ফাগুন তো ধারায় এসেছে, বসন্ত চলে আসছে। পরের লাইনে বলছে তুমি কি বসন্তকে কি বরণ করে নেবে না, জিজ্ঞেস করা হইল। কহিল সে স্নিগ্ধ আখি তুলি, দক্ষিণ দুয়ার গেছে খুলি। স্নিগ্ধ আখি তুলে আমরা অনেক সময় দেখি না, বর্ণনা করি না, কাছের কোনো কিছুকে খুব ভালো করে বর্ণনা করতে গেলে ঠিক সেভাবেই এখানে বলা হচ্ছে কহিল সে স্নিগ্ধ আখি তুলি। সে চোখটা উঠিয়ে তার দিকে তাকিয়ে বলল দক্ষিণ দুয়ার গেছে খুলি। মানে কি দক্ষিণ দুয়ার মানে কি? আগমনী বার্তা। মানে এই যে আগমনী বার্তা মানে এই যে হচ্ছে বসন্ত চলে আসে, তার যে একটা আবহাওয়া, তার যে একটা পরিবেশ, তার যে একটা এনভায়রনমেন্ট, এই সব কিছুকেই কবি জিজ্ঞেস করছে যে কি আগমনী বার্তা কি চলে আসছে, বসন্ত কি আসলেই চলে আসছে। সে কবি জিজ্ঞেস করতেছে কাকে? ওই লোকটাকে। দেন বলছে বাতাবি নেবুর ফুল ফুটেছে কি আমের মুকুল। এখন আবার কবি জিজ্ঞেস করতেছে যে আগমনী বার্তা কি চলে আসছে। এখন আগমনী বার্তাটা কীভাবে চলে আসবে? যদি কোশ্চেন করা হয় যে দক্ষিণে দুয়ার গেছে খুলি, এর পরের লাইনটাকে যে তোমার এখানে আগমনী বার্তাটা কীভাবে চলে আসবে, তখন তুমি দেখো বলেছি চিহ্ন কিছু আইডেন্টিফিকেশন সাইন দিয়ে দিয়েছে যে বাতাবি লেবুর ফুল ফুটেছে কি, মানে বসন্ত যদি আসতে হয় তাহলে বাতাবি লেবুর ফুল ফুটতে হবে, এটাকে মিন করা হচ্ছে। আবার বলতেছে কি ফুটেছে কি আমের মুকুল। আবার বলতেছে যে আমের মুকুল যদি নাই ফোটে তাহলে কিন্তু কি হচ্ছে না, বসন্ত চলে আসতেছে না। তার মানে এই দুটাকে সাইনকে ইন্ডিকেট করে কবি তার কাছে কোশ্চেন শো করতেছে যে এগুলো কি হয়েছে। তারপর বলতেছে দক্ষিণা সমীর তার গন্ধে গন্ধে হয়েছে কি অধীর আকুল। কবি এখনো প্রশ্ন করতেছে দক্ষিণা সমীর মানে কি দক্ষিণা বাতাস, তার গন্ধে, কোন গন্ধে? এই যে বাতাবি লেবুর ফুলের গন্ধ, এই যে আমের মুকুলের গন্ধ। আমরা এই যে একটা টাইম যখন ছোট ছোট আমের মুকুল ধরে গাছের মধ্যে, এখন যে আমরা টাইমে পার করে আসলাম, এই বসন্তকালটা যে পার করে আসছি, তাই না? আমরা যে বৈশাখটা যে এখন যে পাচ্ছি আর কি, সো সেই টাইমে আমরা দেখলাম না একটা স্নিগ্ধ একটা গন্ধ বাতাসে ভেসে বেড়াতো, একটা আমের বোল হলে যে একটা যে ঘ্রাণ সুঘ্রাণ, সেই সব কিছু আমরা ফেস করতাম। ঠিক সেইটাকে বলা হচ্ছে দক্ষিণা সমীর তার গন্ধে গন্ধে কি হয়েছে অধীর আকুল। দক্ষিণা বাতাস কি এই গন্ধে কি আকুল হয়েছে, তারা কি এই গন্ধ কি পাচ্ছে? এই প্রত্যেকটা বিষয়কে কবি ইন্ডিকেট করতেছে বসন্ত আসার সাথে তুলনা করে। তার মানে কবিকে বলা হয়েছে যে বসন্ত কি চলে আসছে, এবং কবি বলতেছে কি যে হ্যাঁ, এখন কবি কি বলতেছে? কবি বলতেছে বসন্ত, আমি আবার বলতেছি, কবিকে জিজ্ঞেস করা হচ্ছে যে বসন্ত চলে আসছে, আপনি কেন এখনো নির্জীব? এবং কবি বলতেছে কই বসন্ত আসলেই চলে আসছে, বাট আমি তো কোনো সাইন দেখতে পাচ্ছি না। সেই সাইনগুলোকে কবি উল্লেখ করে কবিতা বর্ণনা করা হয়েছে। এনিওয়েজ নেক্সট, এরপর কি বলতেছে এখনো দেখোনি তুমি। এখন কে বলতেছে? ওই লোকটা বলতেছে যে এখনো দেখোনি তুমি। কহিলাম কেন কবি আজ এমন উন্মনা তুমি। তো কি বলতেছে?
কহিলাম, মানে এই কথাটা উনিই বলতেছে যে লোকটা, যে এখনো তুমি দেখো নাই, যে তুমি যে আমাকে জিজ্ঞেস করলা আমের মুকুল হয়েছে, গন্ধে কি দক্ষিণা স্বামীর আকুল হয়েছে, কবির জানেই না। ঠিক তেমনি আবার ওই লোকটা জিজ্ঞেস করতেছে, কেন কবি আজ এমন উন্মনা তুমি? এখন যদি কেউ তোমার কাছের মানুষ এভাবে খেয়াল না রাখে, সে যদি এভাবে খেয়াল না রাখে, তখন তুমি কি বলবা, আরে তুমি এরকম উন্মনা হয়ে কেন গেছো, তুমি আমার কথা শোনো, খেয়াল করো। ঠিক কবি এইটাই জিজ্ঞেস করতেছে। আবার বলতেছে, কোথা তব নব পুষ্প শ্বাস, তোমার সেই পুষ্প যে শ্বাস, সেই সব কিছু কোথায় হারিয়ে গেছে, সেগুলো কোথায়? এই জিনিসগুলোকেই কিন্তু কবি জিজ্ঞেস করতেছে বারবার। ঠিক আছে, এই তো সবাই এখন কি সুন্দর এঙ্গেজ, ফাগুন যে, ভেরি গুড ভেরি গুড, মিহান এশা মুক্তা, ভেরি গুড আপু। এরপর দেখো কি বলছে, যে কহিল সে সুদূরে চাহিয়া, সে কি করলো, সুদূরে চাহিয়া কহিল, মানে এক দূর দিকে তাকিয়ে সে বলল, অলখের পাথার বাহিয়া, অলখের পাথার বাহিয়া, সে চাহিয়া বলিল, তরি তার এসেছে কি, নৌকা কি আসছে, বেজেছে কি আগমনী গান, আগমনী গান কি গাচ্ছে, ডেকেছে কি সে আমারে, কে ডাকছে, প্রকৃতি কি ডেকেছে কি না কবিকে? কবি এটাকে জিজ্ঞেস করতেছে যে ডেকেছে কি সে আমারে, শুনি নাই রাখিনি সন্ধান। তার মানে এতক্ষণ জাস্ট সে বলল, সে যখন তার দিকে তাকালো, শুধু তার দিকে তো না, সুদূরে তাকালো, দূরে তাকালো, তারপরে অলকের পাথার বাহিয়া তরিতার এসেছে কি, বেজেছে কি আগমনী বার্তা, আগমনী গান, ডেকেছে কি সে আমারে। এই প্রত্যেকটা জিনিসকে কবি প্রশ্ন করতেছে যে সে তো আমাকে ডাকে নাই। কবি এতটাই নির্জীব যে কে আসছে গেছে, এখানে আসছে গেছে বলতে বোঝানো হচ্ছে যে প্রকৃতির যে একটা ধারাবাহিকতা চেঞ্জ হয়ে যাচ্ছে, প্রকৃতি যে এক ঋতু থেকে আরেক ঋতুতে চলে যাচ্ছে, তারপরও কবির এখনো সেই রেশ, সেই যে একটা মোহ, সে এখনো কাটিয়ে উঠতে পারেনি। কারণ আমরা যখন একটা কিছু নিয়ে ব্যথিত থাকি, উন্মাদ থাকি, তখন কিন্তু আমাদের অন্য কিছু নিয়ে মানে কি বলে, অন্য কিছু ফোকাস করতে পারি না, যে কারণেই কবিও ঠিক সেখানে আটকে আছে। শুনি নাই রাখিনি সন্ধান, কবিও ফোকাস করতে পারছে না। বুঝলাম? এখন দেখি কহিলাম, ওগো কবি, এই প্রত্যেকটা অ্যাপোস্ট্রোফিস কিন্তু বোঝাচ্ছে, উক্তি বোঝাচ্ছে। ওগো কবি, রচিয়া লহরা আজও গীতি, বসন্ত বন্দনা তব কণ্ঠে শুনি এমোর মিনতি। তো ওই লোকটা বলতেছে, যার সাথে কবি ছিল, উনি বলতেছে, ওগো কবি, রচিয়া লহনা আজও গীতি, বসন্ত বন্দনা, তুমি নাও না বসন্তকে বরণ করে, তবে কণ্ঠে শুনি এমোর মিনতি, আমার কণ্ঠ দিয়ে আমি রিকোয়েস্ট করি, আমি বলি না যে এই রিকোয়েস্টটা আমার রইল, ঠিক তেমনি এমোর মিনতি, এই মিনতিটা সে করতেছে, তুমি প্লিজ বসন্তকে বরণ করে নাও। ঠিক আছে, এবার বলতেছে, কহিল সে মৃদু স্বরে, এবার কে কহিল বলো তো, এবার এবার হচ্ছে কবি বলিল, কি বলিল, বলিল নাহি হলো না হোক এবারে। দেখো, যখন আমরা খুব বেশি মাত্রায় ব্যথিত হয়ে থাকি, তখন আমাদের কোনো সুখ লাগে না, এবং ঠিক সেক্ষেত্রেই আমরা কিন্তু কি থাকি, আমরা হচ্ছে উন্মনা থাকি। তারপরে দেখো, আমরা উন্মনা থাকি, এবং সেখান থেকে সে বলতেছে, নাই হলো, থাক না, বাদ দিই না। কবি বলতেছে, না হোক এবারে, না হোক এবারে, এবার থাক তাইলে, এটাকে কবি বলতেছে। তো সব কিছু কবি কি ভাবতেছে, কি খেয়াল খুশি আনতেছে, কবি কিন্তু তার স্বামীর যে মৃত্যু, সেই মৃত্যুটাকে কিন্তু সে বারবার হচ্ছে কি করতেছে, স্মরণে আনতেছে, এবং সে এইটা নিয়ে কি ফোকাস বা মোহতে আটকে আছে। অন্যদিকে বলল, আমারে গাহিতে গান, বসন্তরে আনিতে বরিয়া, রহিনী সে ভুলিনি তো, এসেছে তা ফাগুন সরিয়া। সরিয়া মানে হচ্ছে স্মরণ করে, কি স্মরণ করে, হ্যাঁ। তার মানে এখানে কি বোঝানো হচ্ছে, এখানে বোঝানো হচ্ছে, এরপর বললো, এবার নাহলে থাক, আমার এ গাহিতে গান, বসন্তরে আনিতে বরিয়া। আমার গান না গাওয়ার কারণে কিন্তু বসন্ত যে না এসে বসে আছে, ব্যাপারটা কিন্তু এমন না, বসন্ত কিন্তু আসছে। দেন রহিনী সে ভুলে নিত, সে তো ভুলে যায় না আসতে। আমি তাকে আগমনী বার্তা দিয়ে, বা আমি তাকে যা নিমন্ত্রণ বা আমন্ত্রণ করিনি, তারপর সে তো আসতে ভুলে যায় নাই, সময় তো ঠিকই পার হয়ে যাচ্ছে, এসেছে তা ফাগুন সরিয়া, সে তো ফাগুনকে স্মরণ করেই আসছে। তার মানে ফাগুন স্মরণ করতে গেলে কি লাগে, ওই যে বাতাবি লেবুর গন্ধ, তারপর আমের মুকুল, এগুলোকে দরকার নাই, এবং এগুলো হওয়ার পরেই তো তোমার কি হয়েছে, ফাগুনের আগমন চলে আসে, এবং সেইটাই বলতেছে যে ফাগুন তো ঠিকই চলে আসছে, এগুলো তো আর বাদ দিয়ে আসে নাই। এরপরে বলতেছে, কহিলাম, কে বললো, ওই লোকটা বললো, ওগো কবি, অভিমান করেছো কি তাই? তো কি বলতে, আমরা অভিমান করে বলি না যে তোমার তো এই কাজটা বাকি নাই,
তুমি তো এটা ঠিকই করছো, আমার জন্য কি ঠিকই আছে? হ্যাঁ, তুমি তো তোমার ওই ফ্রেন্ডকে নিয়ে ঠিকই গেছো, তুমি তোমার এই ভাইকে ঠিকই ভালোবাসো, আমরা বলি না, ঠিক সেইভাবেই বলতেছে যে এইগুলোর কারণেতেও, আমার না বলার কারণে, আমার না ডাকার কারণে, আমার না কাব্যগ্রন্থের কারণে ফাগুন তো আর না এসে বসে নাই। ঠিক এখন বলতেছে লোকটা যে এই জন্য কি তুমি অভিমান করছো, তুমি কি এই জন্য তাকে কি আমন্ত্রণ নিমন্ত্রণ জানাবা না? এখানে ঠিক লোকটা বলছে আবার, যদিও এসেছে তবু তুমি তারে করিলা বৃথাই। দেখো এখানে কি সুন্দর একটা কথা বলছে, যদিও আসছে, কে আসছে? ফাগুন আসছে, কিন্তু তুমি তাকে কি করছো? বৃথা করেছো। কি হয় তুমি বৃথা করেছো? তাকে তুমি নিমন্ত্রণ করো নাই, তোমার কাব্যের মাধ্যমে তাকে তুমি আমন্ত্রণ করো নাই, তোমার লেখনির মাধ্যমে, বা তুমি জানাও নাই। তোমার তুমি নির্জীব অবস্থায় আছো, তুমি তোমার এখনো মোহর মধ্যে আছো। আসলে কবির যে স্বামীর যে মৃত্যু, অকাল মৃত্যু আমরা যদি বলি, সেই মৃত্যুটাকে সে এখনো ভুলতে পারে নাই, এবং সেইটাকে কেন্দ্র করেই আমি কিন্তু আগে বলেছি কবি এই কথোপকথন চলতেছে। বাট এর মধ্যেও কি বোঝানো হচ্ছে যে কবি কেন অভিমান করে আছে, কিসের উপর? প্রকৃতির উপর। এনিওয়েজ, তারপর দেখো, কহিল সে পরম হেলায়। এরপর আবার কবি বলতেছে পরম হেলায়, মানে হেয়ালি করে। কি বলতেছে? বৃথা কেন? ওই যে এখানে দেখো কি বললাম, তুমি কি করলা? বৃথা করলা। মানে কবি বলতে, সরি, লোকটা বলতেছে তুমি তারা তো বৃথা করে দিলা, তার আশা তো কোনো দামই তুমি রাখলা না, তাই না জিনিসটা? এবং তারপর সে বলল, কহিল সে পরম হেলায়, বৃথা কেন? ফাগুন বেলায় ফুল কি ফোটেনি শাখে, পুষ্পারিত লভেনি কি ঋতুর রাজন। মানে তুমি বলছো বৃথা, আমি বৃথা করে দিচ্ছি, কারণ বৃথা কেন করলাম? বৃথা তো হয় নাই। এখানে দেখো বলতেছে বৃথা কেন? ফাগুন বেলায়, ফাগুনের সময় ফুল কি ফোটে নাই শাখায়, ফুল তো ফুটেছে। পুষ্পারতি লভেনি কি ঋতুর রাজন, ঋতুরাজ কি পুষ্পর সাজে কি সাজেনি? অবশ্যই সেজেছে। মাধবী কুড়ির বুকে গন্ধ নাহি, মাধবী কুড়ির বুকে কি গন্ধ আসে নাই? কোশ্চেন মার্ক। করে নাই অর্ঘ্য বিচরণ, মানে কি নিমন্ত্রণ কি তাকে করে নাই? অবশ্যই করেছে, তার মানে তাকে সব কিছুই করা হয়েছে। তাহলে তুমি কেন আমাকে বলছো আমি এগুলো বৃথা করছি? তার মানে কবিতাকে তুচ্ছ বলে, এই যে পরম হেলায় সহিত সেটাকে বললো যে কই বৃথা, এগুলো তো ঠিকই হয়েছে। বুঝতে পারছো কথাটা? এনিওয়েজ, হোক তবু বসন্তের প্রতি কেন এই তব তীব্র বিমুখতা। তার মানে এখন লোকটা বলছে হোক, সবই হয়েছে, বাট তারপরও কেন বসন্তের প্রতি তোমার এই তীব্র বিমুখতা। এনিওয়ে, মানে কি তোমার এই অনাগ্রহতা, ঠিক আছে? এই বিষয়টাকে ওই লোকটা বলতেছে, এবং কবি ঠিক এইটাই বলতেছে। দেখো আমরা ঠিক এখন হচ্ছে গিয়ে এখন কি বলতেছে? কহিলাম, এখন সে বললো যে উপেক্ষায় ঋতুরাজে কেন কবি দাও তুমি ব্যথা। উপেক্ষায় ঋতুরাজ, মানে ঋতুরাজ বসন্তকে তুমি উপেক্ষা করতেছো, এবং উপেক্ষা করে কেন কবি তুমি দাও ব্যথা। তুমি ব্যথা দিচ্ছ, কাকে ব্যথা দিচ্ছ? নিজেকে, এবং তোমার যে অনুসারী বলো বা তোমার যারা শুভাকাঙ্ক্ষী রয়েছে তাদের সবাইকে তুমি কি করছো? একটা জায়গাতে ব্যথা বলতে এখানে বোঝানো হচ্ছে একটা পোর্শন দিয়ে তুমি তাদেরকে আলাদা করে রেখে দিচ্ছ, তাদেরকে তুমি আর সেই পোর্শনে নিয়ে আসছো না, দাম দিচ্ছ না, বা তাদেরকে নিয়ে তুমি ভাবতেছো না, তুমি শুধু একটা জিনিস নিয়েই উন্মনা বা উন্মেদ হয়ে বসে আছো। কইল সে কাছে সরে আসি, সে কি করলো? বললো কাছে সরে আসি। ব্যাপারটা কেমন? ধরো তোমার বন্ধুর সাথে তুমি রাগ করছো, এবং তোমার বন্ধু এই পাশে বসে আছে, এবং একটা ডিস্টেন্স তোমরা দুজনে কথোপকথন করছো, তুমি তবে কি করবা? তাকে অভিমান ভাঙাতে আস্তে করে কি করবা? একটু কাছে সরে গিয়ে বসবা, তাই না জিনিসটা? ঠিক ব্যাপারটা তাই হইল, যে কহিল সে কাছে সরে আসি, কুহেলি উত্তরি তলে মাঘের সন্ন্যাসী, গিয়াছে চলিয়া ধীরে পুষ্প শূন্য দিগন্তের পথে, রিক্ত হস্তে তাহারেই পরে মনে ভুলিতে পারি না কোনো মতে। এই পুরো চরণটাকে একসাথে বর্ণনা করা হচ্ছে, কারণ এখানে কবি একটা উত্তরের সংযোগ রয়েছে, যে কুহেলি উত্তরীর তলে মাঘের সন্ন্যাসী, সে চলে গেছে, মাঘের সন্ন্যাসী, মাঘ মাসে যে আসলো সেটা চলে গেল কিভাবে? পুষ্প শূন্য দিগন্তের পথে। পুষ্প শূন্য, বসন্তের আগে কি হয়? বসন্তের ওই টাইমে কি হয়? সবগুলো ফুল, তারপর হচ্ছে গাছ, দেখবা নতুন পাতা ঝরে দেওয়ার যে ব্যাপারটা, ঠিক সেইটাই কি পুষ্প শূন্য, মানে কি ফুলগুলো শূন্য হয়ে গেছে, শেষ হয়ে গেছে, পাতাগুলো ঝরে গেছে, ঝরে কই চলে গেছে? সেগুলো তো চলে যায়, হারিয়ে যায় দিগন্তের পথে। কোন দিগন্তের পথে? যেই দিগন্ত অসীমের দিকে তুমি দেখতে পাচ্ছ না, আমরা দেখতে পাচ্ছি, সেই দিগন্তের পথে। এবং রিক্ত হস্তে, কেমন কি রিক্ত হস্ত, মানে কি যেই হাতে, মানে নির্জীব একটা হাত,
বা নির্জীব একটা ওয়েতে বা পরিচালনার মাধ্যমে কি হইলো, এই সকল কিছুই একটার পর একটা ধারাবাহিকভাবে চেঞ্জ হচ্ছে। ঠিক এরই মধ্যে মাঘ গেল, মানে এখানে বোঝা যাচ্ছে মাঘের সন্ন্যাসী, এই যে পয়েন্টটা চলে আসলো, আমি কিন্তু বিশ্লেষণের ক্ষেত্রে বলতেছি, এই মাঘের পরে যে বসন্ত, শীত বসন্ত, হ্যাঁ, তো পৌষ মাঘ তো শীতকাল। সো এই যে পৌষ আর মাঘ মিলে যে হচ্ছে শীতকালটা যে হচ্ছে, শীতের পরে যে বসন্ত চলে আসে, এই যে ট্রান্সফরমেশন, এই ট্রান্সফরমেশনের মধ্যেও কবি কি ভাবতেছে, লাস্ট লাইন, তাহারই পরে মনে ভুলিতে পারি না কোনো মতে। তার মানে কবি বলতেছে যে সকল কিছু পরেও আমার তাকেই মনে পড়তেছে, কোনো মতেই ভুলতে পারতেছি না। বুঝতে পারছো কবিতাটা? তো এইখানে, হ্যাঁ, এইখানে যে ব্যাপারটা হচ্ছে এই যে সবাই আনসার করেছে, ভেরি গুড। তাসমিনা আক্তার তাজ সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম। আয়তুল ইনতে আয়ুষ, অর্ঘ্য, মাঘের সন্ন্যাসী, ভেরি গুড। এই তো সবাই কি সুন্দর এঙ্গেজড, দেখতেও ভালো লাগে ভাইয়া। হ্যাঁ, তো যেখানে ছিলাম আর কি, যে তো সকল কিছুর এন্ডিংয়ে কবি আর কবির যেই সহকর্মী, তাদের মধ্যে যে কনভারসেশনটা ছিল, এই সকল কিছু তার মানে কী আমরা দেখলাম একটা টাইমে হচ্ছে গিয়ে বসন্ত চলে আসছে, বাট কবির একটা বিমুখতা, কবির যে লেখনী, সেই লেখনী এখন ফুটে আসে না। কেন আসে না? কারণ কবির হাজবেন্ড মারা গিয়েছে, প্রথম স্বামী। পরবর্তীতে তিনি তার যে স্মৃতি, সেই স্মৃতিতে কাতর হয়ে পরবর্তী তিনি এই কবিতাটা লেখে। এবং এখানে শুধু শীত আর বসন্তের মাধ্যমে বোঝানো হচ্ছে ছোট্ট দুটো মাস না, বোঝানো হচ্ছে যে পুরো কালটাকে, যে একটা সময়ের পর আরেকটা সময় চলে যাচ্ছে, বাট আমি এখনও নেহাল হোসেনকে ভুলতে পারছি না, কারণ সে তো আমার অনেক কাছের এবং রক্তে বা স্কন্ধে মিশে আছে। এনিওয়েজ, সো এই যে কবিতাটা যে বললাম এতক্ষণ, যে আমরা যে বিশ্লেষণ করলাম, কবিতাটা কি তোমরা বুঝতে পেরেছো? সো যদি বুঝতে পেরে থাকো আমাকে একটু জানাও, এবং বুঝতে না পেরে থাকলো আমাকে একটু জানাও। এখানে বলছে কেমন আছেন নাইমুদ্দিন, আমি খুবই ভালো আছি ভাইয়া, তুমি কেমন আছো, তোমরা কেমন আছো? এনিওয়েজ, সো কবিতাটা বুঝতে পেরেছিলাম, আমাকে একটু জানাও, সবাই একটু আমাকে কমেন্ট বক্সে জানাও, সবাই একটু জানাও কে কোথায় ক্লাসটা করছো, একটু দেখে ফেলে আমি এরই ফাঁকে। কার কলেজ কোনটা, আমি না তোমাদের সাথে এখন জানি না কার কলেজ কোনটা, তোমরা কিন্তু আমাকে জানাও নাই, তোমরা কে কোন কলেজ থেকে আসো এটা আমাকে বলো তো, আমি একটু শুনি। আয়তুল ইনতে আয়ুষ বলছে বুঝতে পারছে, হ্যাঁ ভাইয়া থ্যাংক ইউ। হ্যাঁ, আমাকে একটু বলো তো তোমরা কে কোন কলেজ থেকে আছো, আমাকে একটু বলো তো, জানাও তো। সায়েম মাহমুদ সাগর, ভেরি গুড, থ্যাংক ইউ ভাইয়া বুঝতে পারার জন্য। এবং এইটা কিন্তু তোমাকে হেল্প করবে, তোমাকে হচ্ছে কোথায় হেল্প করবে, তোমাকে ক নাম্বার, খ নাম্বার, গহ নাম্বার, গহ নাম্বার, চারটা এই যে কোশ্চেন আছে, সেই চারটা কোশ্চেন লিখতেই হেল্প করবে। আমরা এখন কগুলোকে নিয়ে কাজ করবো। এনিওয়েজ, ঠিক আছে। কাজী সালিমা হক মহিলা কলেজ, আয়তুল আয়ুষ, এরপর আর কে কোথা থেকে আছি, চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের স্টুডেন্টের সাথে আজকে একজনা পরিচিত হয়েছে আমাদের ক্যাম্পাসে। সো আমরা তোমাদের সাথেও পরিচিত হব, প্রত্যক্ষ সাক্ষাৎ হবে আস্তে ধীরে। এনিওয়েজ, সবাই জানিয়ে দাও এবং আমি ক্লাসে এঙ্গেজ হয়ে যাই। তো যেখানে বলতেছিলাম যে আমাকে বলো তো এরপরে কি আছে, এখানে লেখা আছে এটি একটি সংলাপ নির্ভর কবিতা। দেখো এখানে আমি কিন্তু লিখেই দিয়েছি এটি একটি কি নির্ভর কবিতা, সংলাপ নির্ভর কবিতা। হাফেজ জিয়াউর রহমান কলেজ, কুয়াকাটা ডিগ্রি কলেজ, কুয়াকাটা পটুয়াখালী, ভেরি গুড। আরও কে কোথা থেকে আছি দেখি আমরা। আচ্ছা, এটি একটি সংলাপ নির্ভর কবিতা আমরা বলতেছিলাম। কেন সংলাপ নির্ভর? কারণ এটা ডায়লগ বেসড কবিতা, আমরা দেখেছি না এটা। এরপর দেখো কি বলেছে, কবির বসন্ত বিমুখতার কারণ কি। আমি এই উত্তরটা লিখে দিয়েছি, কারণ এই উত্তরটা স্টুডেন্টরা পারে না খুব বেশিরভাগ টাইমই, যে কারণে আমি লিখে দিয়েছি। হ্যাঁ, কি বলেছে, কবির বসন্ত বন্দনায় বিমুখতার কারণ কি, আমাকে একটু বলো তো। কবির বসন্ত বন্দনায় বিমুখতার কারণ কি একটু বলো তো। প্রিয় বিয়োগ, মানে কি প্রিয়জনের বিচ্ছেদ, সেটাই কিন্তু এখানে বলা হচ্ছে। এরপর দেখো কবিতাটি কোন ছন্দে রচিত বলো তো, কবিতাটি কোন ছন্দে রচিত। এটা পাঠ পরিচিতি থেকে সহজ একটা কোশ্চেন, এটা তোমাদের সবারই পারা উচিত, ঠিক আছে। আচ্ছা, এরপরে প্রশ্নটা দেখো কি বলছে, বসন্তে কবির কোন সাজ প্রত্যাশা করেন বলো তো। বসন্তে কবির কোন সাজ প্রত্যাশা করেন, একটু আমরা বিশ্লেষণ করেছিলাম, বসন্তে কবির কোন সাজ প্রত্যাশা করেন, বলতে পারবে তোমরা? বসন্তে কবির কোন সাজ প্রত্যাশা করেন, দেখো আমি একটু দেখিয়ে দিই তোমাদেরকে, যাতে তোমরা এটা ওইভাবে মনে রাখতে পারো। কবিতা থেকে এই যে কেন কবি আজ এমন উন্মনা, কোথা তেমন অপুষ্প সাজ। বসন্তে কবি এই পুষ্প সাজকে হচ্ছে কি করেন,
প্রত্যাশা করেন। ঠিক আছে, পুষ্প দিয়ে সাজবে, নতুন করে সবকিছু তৈরি করা হবে, এই বিষয়টাকে। কবিতাটিতে কোন কোন ফলের নাম উল্লেখ আছে? আরে খুবই সহজ একটা প্রশ্ন। কবিতাটিতে কোন কোন ফলের নাম উল্লেখ আছে বলে ফেলো তোমাকে। কবিতাটিতে কোন কোন ফলের নাম উল্লেখ আছে বলো আমাকে। কবিতাটিতে মাত্র 2টি ফলের নাম উল্লেখ আছে। ভেরি গুড। একটা হচ্ছে বাতাবি নেবু। কবিতাটিতে 2টি ফলের নাম উল্লেখ আছে। একটা হচ্ছে বাতাবি নেবু, আর একটা হচ্ছে গিয়ে কি আছে, আম। আর একটা হচ্ছে আম, বোঝা গেছে? বাতাবি নেবু এবং আম। এনিওয়েজ, কবিতাটিতে 2টি ফলের নাম উল্লেখ আছে, বাতাবি লেবু এবং আম। সুফিয়া কামালের পারিবারিক পরিবেশে কোন ভাষা ব্যবহৃত হতো? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। সুফিয়া কামালের পারিবারিক পরিবেশে কোন ভাষা ব্যবহৃত হতো বলতে পারবা কেউ? বলো তো দেখি তো, এখান থেকে একটু আনসারটা নেই তো। সুফিয়া কামালের এক্স্যাক্টলি পারিবারিক পরিবেশে কোন ভাষা ব্যবহৃত হতো বলে ফেলো আমাকে দেখি। মিহান, এশা, মুক্তা বলতেছে বাতাবি নেবু এবং আম। আগেরটার আনসার, ভেরি গুড, নো ওয়ারিস। ওকে, মিশান আনসার করতেছে, আয়ুষ আনসার করতেছে, মুক্তা আনসার করতেছে, ভেরি গুড। এনিওয়েজ, সুফিয়া কামালের পারিবারিক পরিবেশে মূলত উর্দু ভাষা এই ভাষাটার হচ্ছে কি ছিল, ব্যবহার ছিল। সুফিয়া কামালের পারিবারিক পরিবেশে মূলত উর্দু ভাষার ব্যবহার ছিল। বোঝা গেছে বিষয়টা? আমাকে একটু জানাও, সবাই বুঝতে পারতেছে কিনা একটু জানাও, সবাই একটু জানাও। কবি মাঘের সন্ন্যাসী বলতে কাকে বুঝিয়েছে? সবাই একটু জানাও, বুঝতে পারছো কিনা? কবি মাঘের সন্ন্যাসী বলতে কাকে বুঝিয়েছে, কাকে তিনি বলেছে মাঘের সন্ন্যাসী? তোমরা কি বলতে পারবে? কবি মাঘের সন্ন্যাসী বলতে কাকে বুঝিয়েছে তোমরা কি বলতে পারবে? দেখি কে কে আনসার করতে পারে। 5 সেকেন্ড টাইম। ওকে, 1 2। আরে এর মধ্যে আয়তুল ইনতে আয়ুষ আনসার করেছে, এক্সিলেন্ট, ভেরি গুড। সে বলেছে যে শীতকালকে মাঘ মাসকে, আয়তুল ইনতে আয়ুষ মাঘ মাসকে বলেছে মাঘের সন্ন্যাসী বলতে মাঘ মাসকে অ্যাকচুয়ালি বোঝানো হয় নাই, বাট সে আনসার করেছে এটাকে, ভেরি গুড বলতেছে আমি। বাট সায়েম মাহমুদ সাগর সে পারফেক্ট আনসার করেছে শীতকে বা শীতকালকে। ইটস অ্যাবসলিউটলি কারেক্ট যে শীতকে হচ্ছে কি মাঘের সন্ন্যাসী বলতে বোঝানো হয়েছে। আমরা বুঝতে পারছি শীতকে মাঘের সন্ন্যাসী বলতে বোঝানো হয়েছে, আমরা কি বুঝতে পারছি? এক্সিলেন্ট, ইয়েস, রাইট, ইউ গাইজ আর অ্যাবসলিউটলি কারেক্ট। শীতকালকে হচ্ছে মাঘের সন্ন্যাসী বলতে বোঝানো হয়েছে। আচ্ছা, আমরা পরের স্লাইডে চলে যাচ্ছি। ঠিক আছে, আমরা পরের স্লাইডে চলে যাচ্ছি। পরেরটা আমরা দেখি কি আছে। এই যে চলে আসলো, দক্ষিণা সমীর কিসে অধীর আকুল হয়? আমি তোমাদের একটু সময় দেবো, কারণ এখানে একটু সময়, মানে একটা ডিস্টেন্স আছে, যেই জন্য আমি দেখতে পাচ্ছি তোমরা আনসার করছো বাট পরে আসে। ঠিক আছে, আমি একটু সময় দিই। দক্ষিণা সমীর বলো তো কিসে অধীর আকুল হয়? একটু আনসার করো তো। দক্ষিণা সমীর কিসে অধীর আকুল হয়, এই আনসারটা তোমাদের কাছে থাকলো। আমি দেখি তোমরা একটা আনসার করো, আমি তোমাদের সময় দিচ্ছি কিছুক্ষণ। এটা পারলে তোমাদের গিফট আছে, যাও, এটা পারলে তোমাদের গিফট আছে, না পারলে আমার জন্য গিফট রাখতে হবে। ওকে, এখন পর্যন্ত কেউ কোনো আনসার করতে পারেনি। আচ্ছা, তার মানে হচ্ছে আমি ধরেই নিচ্ছি কেউ মনে হয় পারে না, তার গিফটটা আমার দেওয়া লাগলো না, বেঁচে গেলাম। এনিওয়েজ, দক্ষিণা সমীর কিসে অধীর আকুল হয়? দক্ষিণা সমীর, ওই যে আমরা একটু আনসার করলাম না, 2টা ফুলের যে বাতাবি নেবু এবং আমের মুকুল, বাতাবি নেবু এবং আম, এই আমের যে মুকুল, এই 2টার গন্ধতেই মূলত দক্ষিণা সমীর আকুল হয়। আমরা কি এটা দেখি নাই? দেখে তোমাদের মনে আছে কি? কবিতার লাইনেই ছিল কিন্তু, দক্ষিণা সমীর কিসে আকুল, এই গন্ধে। আমি কিন্তু বারবার কিন্তু এইভাবে বুঝিয়ে দিচ্ছিলাম যখন পড়াচ্ছিলাম যে কোন কোন সাইন দিয়ে আমি বুঝবো বসন্তকালকে মিন করা হচ্ছে। এনিওয়েজ, দক্ষিণা সমীর কিসে আকুল হচ্ছে। এনিওয়েজ, কবির পৈতৃক নিবাস কোথায়? এইটা একটা সহজ কোশ্চেন, এটার আনসার আমি দিব না, এটা তোমাদের কাছে কোশ্চেন। কবির পৈতৃক নিবাস কোথায়? কবি পরিচিতি পড়লি এটা পারা যায়। এই সাইম মাহমুদ বলছে গন্ধে গন্ধে, তার গন্ধে গন্ধে, এক্স্যাক্ট। এবার কিসের গন্ধে সেটা হচ্ছে প্রশ্ন ছিল, বুঝতে পারছো? এনিওয়েজ, যাই হোক, সো কি বললাম, কবির পৈতৃক নিবাস কোথায়? এটা বলে দাও তো।
মিহান, ঈশা, মুক্তা, আমি তোকে মুক্তা বলে ডাকছি, ইটস বলবো না। ভেরি গুড, নেক্সট নেক্সট নেক্সট। মুক্তার পরে আরও আনসার চাচ্ছি। আয়তুল, ইনতে, আয়ুষ, কবির পৈতৃক নিবাস কোথায়? ইটস অ্যাবসলিউটলি কারেক্ট, ইটস অ্যাবসলিউটলি কারেক্ট, কুমিল্লায়। কবির পৈতৃক নিবাস কোথায়? কুমিল্লায়। ভেরি গুড। কে কে পেরেছে? মুক্তা পেরেছে, তারপরে আয়তুল পেরেছে। ভেরি গুড, ওয়েল। নেক্সট, এরপর বলেছে মাঘের সন্ন্যাসী কিভাবে চলে গেল। এটা সহজ কোশ্চেন। মাঘের সন্ন্যাসী কিভাবে চলে গেল বলো তো? মাঘের সন্ন্যাসী কিভাবে চলে গেল আমাকে একটু বলো তো, আমি একটু শুনি। তোমরা সবাই এটা পারো আশা করি, এবং অবশ্যই এটা পারো আমি মনে করি, কারণ একটু আমরা কবিতাটা দেখেছি। মাঘের সন্ন্যাসী কিভাবে চলে গেল বলো 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 বলো। ইয়েস, ইউ গাইজ আর অ্যাবসলিউটলি কারেক্ট। মাঘের সন্ন্যাসী চলে গেল রিক্ত হস্তে। রিক্ত হস্তে, তার মানে মাঘের সন্ন্যাসী চলে গেল রিক্ত হস্তে। মাঘের সন্ন্যাসী কে? শীতকাল। কিভাবে গেল? আনমনা হয়ে চলে গেল, শূন্য হাতে চলে গেল। আর লাস্ট কোশ্চেন ইজ জবদ্বীপের রাজধানী। জবদ্বীপের রাজধানী বলো তো, জবদ্বীপের রাজধানী কোথায়? এটা দেখি পারলে বলো তো, সব কিছু শেষে পারলে এই কোশ্চেনে পারলে আনসার কর। জবদ্বীপের রাজধানী কোথায় বলো তো? জবদ্বীপের রাজধানী নাম কি? বলো 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 বলো। ইয়া ইয়া ইয়া, এটা কেউ পারে না। দেখো এটা আমি বলে দিচ্ছি, ঠিক আছে? জবদ্বীপের রাজধানী হচ্ছে, জবদ্বীপের রাজধানীর নাম হচ্ছে বাটা ভিয়া। ভিয়া, ওয়েল। সো ওভারঅল এই যে আমরা দেখলাম, এই হচ্ছে কি আমাদের কবির সাথে, কবিতার সাথে হচ্ছে কবির কবিতার মধ্যে কিছু হচ্ছে জ্ঞানমূলক প্রশ্ন, এবং কবির যে হচ্ছে কবিতার যে বিশ্লেষণ, সেগুলো আমরা ডিসক্রাইব করলাম। অন্যদিকে দেখো, এই যে কোশ্চেনটা বললাম, এই যে জগদীপ রাজা, কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা লিখে নিও এটা, হ্যাঁ, তো টুকে নিও তোমরা তোমাদের মতো করে। এনিওয়ে, যেটা বলছিলাম যে আমরা যে এতক্ষণ যে দেখলাম, তার মধ্যে হচ্ছে গিয়ে আমরা বায়ানোর দিনগুলোই এবং হচ্ছে গিয়ে তাহারই পরে মানে দুইটা কবিতা এবং একটা গল্পকে আমরা হচ্ছে অ্যানালাইসিস করলাম। এর মধ্যে কিছু এমসিকিউ নিয়ে আমরা আলোচনা করলাম, এবং হচ্ছে কবিতার পুরো কবিতাটাকে হচ্ছে ভেঙে ভেঙে আমরা বিশ্লেষণ করলাম। এটা খুবই গুরুত্বপূর্ণ, এবং আমি মনে করি স্টুডেন্টরা যে কবিতার পদ্যের ক্ষেত্রে তারা খুবই কি বলে, একটু টেনশন বা হচ্ছে প্রবলেম বা ফিয়ার কাজ করে, তারা কীভাবে লিখবে বা হচ্ছে কী আশা বিষয় করবে না করবে। যেমন আমি যখন বর্ণনা করে দিলাম একটা বাক্যকে, পঙ্কোক্তি বা উক্তিকে, তখন ঠিক আমি যেভাবে বর্ণনা করে দিয়েছি, তোমরা ঠিক সেখান থেকে যদি প্রশ্নগুলো চলে আসে, লাইক এইভাবে যদি বলে যে একটা সুন্দর একটা সেন্টেন্স নেই, আচ্ছা এইখানে ছিল, এইখান থেকে বলে, হ্যাঁ, কহিল সে সুদূর চাহিয়া অলখের পাথার বাহিয়া তৈরি। আমি যে এখান থেকে যে বুঝিয়েছি তোমাদেরকে, এখান থেকে বোঝানোর সময় কি আমার একটা জ্ঞানমূলক একটা বার্তা ছিল না? সেই জ্ঞানমূলক বার্তাটাকে তুমি যখন হচ্ছে গিয়ে হাইলাইট করে লিখবে, এই জ্ঞানমূলক বার্তাটাকে তুমি যখন হাইলাইট করে লিখবে এবং তারপরে যখন তুমি বর্ণনা করবো ওই টপিকটাকে, তখনই কিন্তু সেই এই পুরো বিষয়টাকে, তখনই কিন্তু এইটা টিচারের চোখে লাগবে এবং সৃজনশীলে তুমি লিখতে পারবে এবং ভালো নাম্বার তুমি ক্যারি করতে পারবা। এনিওয়েজ, তো যেটাই বললাম যে মূলত কবিতাটা পড়ানো হচ্ছে এই জন্যই, যাতে কিনা আমরা খ নাম্বার সহ খ, গ, গ আরও সকল কিছু যেন আমরা ভালো করে বুঝতে পারি, এবং সেই বিষয়গুলোর জন্য হচ্ছে আমরা এখানে একজন কী জানি বলো, ধন্যবাদ ভাইয়া এত সুন্দর করে বোঝানোর জন্য, তোমাকেও ধন্যবাদ বোঝার জন্য, ক্লাসে মনোযোগ দেওয়ার জন্য। এরপর যদি কারো কোনো সমস্যা থেকে থাকে, আমরা অবশ্যই নেক্সট ক্লাসে এই নিয়ে আলোচনা করব, এবং আমি আগেই বলেছি ক্লাসে প্রবলেম থেকে থাকলে তোমরা অবশ্যই রিচ করবা। এই জন্য রয়্যাল এডুকেশন সবসময় তোমাদের জন্য রেডি এবং তোমাদের পর্যাপ্ত সার্ভিসটা দেওয়ার জন্য তারা প্রতিজ্ঞাবদ্ধ। সো আজকে এখানেই বিদায় নিচ্ছি, সুন্দর একটা ছোট্ট একটা ধন্যবাদ দিয়ে। সো ধন্যবাদ, সবাই ভালো থাকবা। আশা করি তোমাদের সাথে আবার সামনে দেখা হবে নতুন একটি ক্লাস নিয়ে, নতুন একটি পর্যায়ে। এতক্ষণ অবধি আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। রয়্যাল এডুকেশনের পক্ষ থেকে তোমাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।